আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটা সময় উপস্থিত হয়েছি আপনাদের সামনে যখন সারা দেশ করোনায় আক্রান্ত। করোনা ভাইরাস এখন একটি আতঙ্কের নাম। সেই জায়গা থেকে আমরা এসেছি আপনাদের সামনে তুলে ধরতে করোনা ভাইরাস নিয়ে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। দেশ ও জাতি যদি সচেতন না হয় তাহলে এই ভাইরাস কোনোভাবেই মোকাবেলা করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমাদের কি করণীয় রয়েছে, এজন্য আমরা একজোড়া দম্পতিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের স্টুডিওতে এসেছেন, ওনার নাম জনাব কৌশিক চৌধুরী, সাধারণ সম্পাদক, রোটারি ক্লাব অফ সিলেট মহানগর। সঙ্গে রয়েছেন ওনার স্ত্রী সুমনা ইসলাম, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উনি আছেন। আমরা চাইছি যে একসাথে বসে কিছুক্ষণ গল্প করব, আড্ডা দিব এবং জনসচেতনতামূলক বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। আসুন আমরা শুরু করি। প্রথমেই প্রশ্ন সুমনার কাছে, কেমন আছেন আপনি? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও আসলে চতুর্দিকে যে পরিমাণ আতঙ্কর সৃষ্টি হয়েছে, একটা ভয়াবহ পরিস্থিতি, তো এর মধ্যে যেভাবে যতটুকু ভালো থাকা যায় আসলে এইভাবেই ভালো আছি। ধন্যবাদ আপনাকে। এবারে আসছি কৌশিক চৌধুরী ভাইয়ের কাছে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আপনাকে এবং আপনার অনুষ্ঠানে আমাদের দুজনকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ আপনাদেরও। আমি প্রথমেই কথা বলতে চাচ্ছিলাম করোনা ভাইরাস সম্পর্কে, এবং এই বিষয়ে আমি জিজ্ঞাসা করব সুমনা ইসলামকে, করোনা কি এবং কেন বর্তমান সময়ে সবচেয়ে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এ বিষয় সম্পর্কে আমাদের কিছু জানাবেন। যতখানি আসলে আমরা তো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মানুষের মন নিয়ে কাজ করি। করোনা ভাইরাসের আতঙ্কটা নিয়ে মানুষের মনে কি ইফেক্ট পড়ছে বা মনটাকে কিভাবে সামলানো যায়, আসলে আমরা মূলত এই বিষয়টা নিয়েই গবেষণা করছি বা চিন্তা করছি। তারপরেও যতখানি শুনেছি, দেখছি করোনা ভাইরাস হচ্ছে কোভিড-19 একটা রোগ, যেটা অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন। আমি অনেকের কাছে শুনেছি। আমার পরিচিত একজন বললেন, উনি একজন হচ্ছে সায়েন্টিস্ট, বেসিক্যালি ওনাকে বলছি আমরা, যে আমাদের ডিএনএ ল্যাবরেটরিতে উনি আছেন ভাইয়া। উনি আমাকে যেটা বললেন যে আপা, এটা কিন্তু হচ্ছে বরফের নিচ থেকে তৈরি এক ধরনের ভাইরাস। এজন্য দেখা গেছে যে বরফ আবৃত যে এলাকাগুলোতে আছে খুব বেশি ছড়িয়েছে, খুব তাড়াতাড়ি ছড়িয়েছে। আবার অনেকে বলছে এটি পশু পাখির হচ্ছে মাধ্যমে মানে আগত একটি ভাইরাস। গৃহপালিত পশু পাখি না বন্য পশু পাখি? এটা তো গৃহপালিত পশু পাখি না, মনে হয় বন্য পশু পাখি, আপনারা যেভাবে দেখছি আর কি চতুর্দিকে যেটা দেখা যাচ্ছে। তো করোনা ভাইরাস মূলত কি, আমার মনে হয় এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখন এই ভাইরাস থেকে আমরা কিভাবে নিজেদেরকে সাবধানে রাখবো এবং সচেতন রাখবো। আমি এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। হাউ ক্যান উই ফ্রি অফ করোনা? আসলে ফ্রি এই কথাটা এখন এই মুহূর্তে বলাটা খুবই জটিল। তারপরেও বলছি যে ফ্রি যদি থাকতে চাই, সর্বপ্রথম যেটা আমাদের থাকতে হবে যে আমাদের ভিতরে অ্যাওয়ারনেসটা থাকতে হবে, সচেতনতা যে বিষয়টা আছে এটা তৈরি করে রাখতে হবে। যেমন আমরা দেখেছি যে আমাদের সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন জনসচেতনামূলক কথাবার্তা বলা হচ্ছে যে বেশি করে হাত ধোয়া, তারপরে হচ্ছে হাত ধোয়ার সময় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, যদি সম্ভব ওভাবে না হয় দেন আরও বলা হচ্ছে যে নিজেদের মধ্যে একটু দূরত্ব বজিয়ে রাখা। তারপরে বলা হচ্ছে যে কথা বলার সময় বা কোনো কাজ করার সময় বা আক্রান্ত এলাকা, এরকম কিছু এলাকা কিন্তু আছে, আমরা জানি যে সিলেটে কিন্তু তার মধ্যে একটা, সিলেটে প্রচুর লোক আছেন যারা প্রবাসে বসবাস করেন এবং অনেকেই ঢুকে পড়েছেন। আজকে একটা পত্রিকা দেখলাম 25,000 মানুষ এসেছেন। 8 মার্চের আগে করোনা সম্পর্কে তেমন কিছু আমাদের জানা ছিল না, বাংলাদেশে যেহেতু প্রবেশ করেনি। যদিও আমরা জানি 19শে ডিসেম্বর প্রথম উহান শহরে, চীনের উহান শহরে করোনা ধরা পড়ে, কিন্তু তখনও এই ম্যাসিভ ডেস্ট্রয়টা কিন্তু ঘটাতে পারেনি। আমরা এখন যে অবস্থায় অবতীর্ণ হয়েছি, দেখুন আজকে কিন্তু আমাদের ঢাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যখন সরকার বলছে যে সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য, সে পর্যায় থেকে সংবিধান লঙ্ঘন হবে, ইসি তার পক্ষ থেকে একটা কথা বলেছেন। কিন্তু আপনি ইভিএম পদ্ধতিতে এই ভোটের ব্যাপারে কি বলবেন?
আসলে এটা যদি একদিক দিয়ে বলি যে মানে আমি আমার দৃষ্টিকোণ থেকে যেটা বলবো বা আমি যতখানি করোনা ভাইরাস সম্পর্কে জানি যে এটি এই রোগটি মানুষের সংস্পর্শে ছড়াচ্ছে, যেমন হতে পারে হাতের টাচ এটাতেই ছড়াচ্ছে, কিংবা একই সাথে অনেক লোক সংস্পর্শ হচ্ছে, কারো কফ দ্বারা অনেক সময় ছড়াচ্ছে, কেউ কাশি দিল আমার সামনে। তো আমার মনে হয় যে আমি জানি না তারা কি মনে করে বা কিভাবে এটি করেছেন বা করলেন, কিন্তু আমার মনে হয় যে তারা পারতেন হয়তো বা যে এই সময়ের জন্য অন্তত নির্বাচনটাকে পিছিয়ে নিতে। আপনি আপনার অবগতির জন্য জানাই 31 তারিখ পর্যন্ত অর্থাৎ 31শে মার্চ পর্যন্ত কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন একটা জরুরি অবস্থার মধ্যে নির্বাচন কতটুকু সমীচীন আমি জানি না, তবে আমরা আশা করব বগুড়া এবং আরেকটা জেলায় সম্ভবত নির্বাচন হবার কথা রয়েছে, উপনির্বাচন, সেটা হয়তো সরকার স্থগিত করবেন, কারণ বর্তমান পরিস্থিতি মোটেও করোনা মোকাবেলার জন্য আমরা যেসব কাজ করে যাচ্ছি সমীচীন হচ্ছে না বলে আমি মনে করি। আমি এবারে যাব রোটারিয়ান কৌশিক চৌধুরীর কাছে। উনি একজন স্বেচ্ছাসেবক এবং দীর্ঘদিন বাইরে ছিলেন, দেশে এসে সমাজসেবামূলক বিভিন্ন কাজ করছেন। উনি ইউনিসেফের সঙ্গেও জড়িত ছিলেন। আশা করব একজন রোটারিয়ান হিসেবে আমাদের দেশের সুশীল নাগরিকরা যেরকম কাজ করেন উনিও ঠিক করোনা ভাইরাস মোকাবেলায় সেরকম কাজ করবেন। এখন আমি ওনার কাছে প্রশ্ন রাখছি, আপনারা কিভাবে করোনা মোকাবেলায় এগিয়ে আসছেন? ধন্যবাদ, অনেক সুন্দর একটি প্রশ্ন আপনি আমাকে করেছেন। প্রথমেই আমি আপনাকে জানাতে চাচ্ছি কিংবা আমাদের অডিয়েন্সদেরকে জানাতে চাচ্ছি যে রোটারিয়ানরা কী করে কিংবা রোটারি ইন্টারন্যাশনাল কী কাজ করে। আপনার জন্য অনেক খুশি হবেন, রোটারি ইন্টারন্যাশনাল কিন্তু পুরো বিশ্ব থেকে পোলিওর মতো রোগকে কিন্তু নিরাময় করে ফেলেছে। প্রায় একজনের মতো লোক আছে তারপর কিন্তু এই পৃথিবীতে আর পোলিও জিনিসটা এক্সিস্ট করবে না ইনশাআল্লাহ। আমরা এর আগে জেনেছি যে রোটারিয়ান যারা আছেন তারা স্বেচ্ছাসেবক এবং তারা নিজের পকেটে টাকা খরচ করে সমাজের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আপনি আমাদের কলে সাড়া দিয়েছেন এবং এসেছেন, এবং আমি চাইবো আমাদের দেশে যে বর্তমান প্রেক্ষাপটে করোনার যে ভয়াবহতা, সবাই আতঙ্কিত, বিশেষ করে সচেতন মহলে আতঙ্কিত, কিন্তু তারপরেও তারা আত্মীয় স্বজন, আমরা আবেগপ্রবণ জাতি, আত্মীয় স্বজন ছাড়া থাকতে পারি না। আপনি শুনেছেন হয়তো যে কেউ অসুস্থ হলে আত্মীয়ের বাড়িতে আমরা ফল ফ্রুটস এসব নিয়ে চলে যাই। আপনি এখন একজন রোটারিয়ান হিসেবে বলতে পারেন যে কি করে এখান থেকে আমরা রক্ষা পাবো? আমরা যে আবেগপ্রবণ জাতি, আমাদের এই আবেগটাকে কি করে আমরা কন্ট্রোল করব, এবং এত বড় একটা রোগ যেটার তথ্য আমি কিছুক্ষণ পর হয়তো দিব, আমি আটকে উঠি এই করোনা ভাইরাস নিয়ে। এখন আপনার কাছ থেকে জানতে চাইবো কি করে আমরা করোনা মুক্ত থাকব, বা আপনাদের রোটারিয়ানদের পরবর্তী কার্যক্রম কি হবে? অবশ্যই আপনাকে ধন্যবাদ। যে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা আসলে বাঙালি জাতি আসলেই অনেক আবেগপ্রবণ। তো যে ব্যাপারটা হচ্ছে গিয়ে আবেগপ্রবণের মধ্যে আরেকটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আবেগের মধ্যেও কিন্তু ভালোবাসাটা কিন্তু শব্দটা কাজ করে। ভালোবাসা শব্দটা অনেক বড় একটা জিনিস। তো কেউ যদি, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে কেউ যদি ওর পরিবারকে, ওর সমাজকে, ওর নেইবারহুডকে যদি ভালোবাসে থাকে, তাইলে ও কখনোই চাবে না, উনি চাবেন না যে আমার পরিবার কিংবা আমার নেইবাররা যারা আছে ওরা ক্ষতিগ্রস্ত হোক আমার মাধ্যমে। তো অনেক লোকরা আছে আসলে করোনা ভাইরাস শুধু নামেই জানতেছে, কিন্তু ওরা আসলে করোনা ভাইরাস আসলে এই ডিজিজটা কি, কেমনে ছড়ায়, কিংবা এটা ভয়াবহতা কি এবং এটা প্রিভেনশন কেমনে করতে পারবো আমরা। তো অ্যাজ এ রোটারিয়ান হিসাবে আমাদের রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট মার্ক ম্যালোনি অলরেডি কিন্তু সব রোটারিয়ানদেরকে মেসেজ করে দিয়েছেন। আপনি আমাদের বাংলাদেশের মধ্যেই কিন্তু দুটো জেলা আছে রোটারির, সেটা হচ্ছে 3281 এবং 3282। তো 3282-র মধ্যে যেটা সিলেটের মধ্যে পড়েছে সেটা হচ্ছে পুরো 170টা ক্লাবের মতো আছে। আর রোটারিয়ানরা হচ্ছে তারাই যারা সমাজের অনেক প্রফেশনাল মানুষ। তো আমরা বেসিক্যালি যে কাজগুলো আমরা করতেছি, আপনাকে আমি এক্সাম্পল, আমি একটু ইনফরমেশন নিয়ে এসেছি, সেটা হচ্ছে গিয়ে রোটারি ক্লাব অফ
ইটালিতে কিন্তু রোটারি, যেহেতু করোনা ভাইরাস আসলে আপনি এমন একটা ভাইরাস যেখানে আপনি কিন্তু অনেক মানুষ নিয়ে কোনো কাজ করতে পারবেন না, যেটা আপনি চোখেই দেখা যায়। এক্স্যাক্টলি, যেটা আপনি দেখতে পারতেছেন না, জি, জি। সেটা আপনি নিজে কি করতে হবে মানুষ ছাড়া। তো এটা মানুষ ছাড়া আই মিন লাইক আপনি কেমনে এটা মানুষকে জানাবেন কিংবা কি করবেন। রোটারি ক্লাব অফ ইটালি, ক্লাব যাকে বলা হয়, ওরা কিন্তু ইটালিতে সার্ভিস দিয়ে যাচ্ছে থ্রু স্কাইপ, থ্রু ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা কিন্তু লাইভ সেশন চালাচ্ছে। ওরা কিন্তু অনেক স্পেশালিস্ট আছেন যারা ডক্টররা কিন্তু বলছেন, যারা রোটারিয়ান, যারা বলছেন যে এই রোগটা কেমনে হতে পারে, এটার প্রিভেনশন কি করতে হবে। তারপর দেখা যাক যে থাইওয়ানে রোটারি ক্লাব অফ থাইওয়ান, ওরা একটা ফার্মাটিক্যাল কোম্পানির সঙ্গে কাজ করছে, যেটা হচ্ছে ওরা অলরেডি কিন্তু ডোনেট করেছে প্রায় 16,000 বটলস অফ হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক, যেটা ওদের থাইওয়ানের গভর্নমেন্টের সঙ্গে ওরা ইয়ে করে একসঙ্গে কোলাবরেট করে এটা কিন্তু ডিস্ট্রিবিউশন করছে। এটা কিন্তু অনেক বড় একটা কাজ আমার মতে। তারপর রোটারি ক্লাব অফ শ্রীলঙ্কা কিন্তু অনেক সফটওয়্যার ওদের গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে অনেক সফটওয়্যার এবং হার্ডওয়্যার আপগ্রেডেশন করছে, যেটা হচ্ছে গিয়ে সোশ্যাল মেসেজিং, ওদের হেলথ ব্যুরোর সঙ্গে কাজ করে এটা ওরা আপগ্রেড করেছে। এবং মেলোনি বলেছেন যে আমরা কিন্তু অলরেডি আমরা সাপ্তাহিক কিন্তু সভা করে থাকি, আমরা সাপ্তাহিক সভা এখন আর করছি না সিলেটের মধ্যে। সেটা কি করোনার জন্য? হ্যাঁ, অবশ্যই করোনার জন্য। আমি আপনাকে বলতে চাচ্ছি, তারা উন্নত দেশগুলো যেভাবে এগিয়ে এসেছে এবং প্রতিরোধ করতে সম্ভব হয়েছে, মানে সক্ষম হয়েছে আমি বলবো, যেমন চীন, ইতালি কিন্তু অনেকটাই মানে তারা অতটা গড়িমসি করেছে বা করোনাকে এত ভয়াবহ হিসেবে দেখেনি, মহামারী হিসেবে দেখেনি। যেখানে WHO বলছে যে এটা একটা মহামারী, সেখানে তাদের প্রায় 10 লক্ষের অধিক লোকজন আক্রান্ত, কোথাও কোথাও শোনা যাচ্ছে 10,000-এর বেশি মারা গেছেন। এমন একটা অবস্থায় যেখানে তথ্য উপাত্ত নিয়ে আমাদেরও সন্দেহ আছে। তো বাংলাদেশে তো এরকম কোনো ব্যবস্থা নেই। যেমন আমাকে গ্রামের মানুষরা এখনো জানে না করোনা কি। আমার একজন পরিচিত শিক্ষক আছেন, ওনার নাম আজিমউদ্দিন জিম। উনি আমাকে ফোনে জানিয়েছেন যে এখনও দিনাজপুরের ঘোড়াঘাট থেকে উনি যখন সচেতনতামূলক ক্যাম্পেইন করছিলেন, সবাইকে জানাচ্ছিলেন করোনা ভাইরাস সম্পর্কে, মাস্ক পরতে হবে বা 3 ফিট দূরত্ব বজিয়ে রাখতে হবে একজন থেকে আরেকজন, কারো বাড়িতে বেড়াতে যাওয়া যাবে না, সাবধানতা অবলম্বন করতে হবে, ওনাকে নিয়ে রীতিমতো হাসছিল মানুষজন। এবং উনি খুব দুঃখের সঙ্গে বললেন যে বাঙালি এত আবেগপ্রবণ, এরা রোগকেও আপন ভাবে। সেক্ষেত্রে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আপনি আছেন সিলেট বিভাগের দায়িত্বে, তো এই জোন থেকে আপনারা কি কি কার্যক্রম হাতে নিয়েছেন বা সামনে কি কি কাজ করবেন? অবশ্যই যেটা হচ্ছে গিয়ে আমরা শুধু সিলেট থেকে না, রোটারি ইন্টারন্যাশনাল পুরোই, যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি, সামনে কিন্তু আমাদের 2টা বড় প্রেসিডেন্সিয়াল কনফারেন্স ছিল, একটা ছিল প্যারিসে এবং একটা ছিল রোমে। তো আমরা কিন্তু ইউনাইটেড নেশনের সঙ্গে যে রিলেশনশিপ থাকার কারণে, ভালো ফ্রেন্ডশিপ থাকার কারণে ওদেরকে কিন্তু আমরা রেসপেক্ট করে ওই 2টা কনফারেন্স, প্রেসিডেন্সিয়াল কনফারেন্সটা কিন্তু অনেক এশিয়ার অনেক মানুষও কিন্তু এখানে আমি নিজেও অ্যাটেন্ড করতাম। তো এই ইয়েগুলা কিন্তু ক্যান্সেল করা হয়েছে, আমাদেরকে নেক্সটে জানানো হবে কবে। এবং আপনি যেটা বললেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, হ্যাঁ WHO, ওদের সঙ্গে ওরা যে নির্দেশনাবলী আমাদেরকে দিচ্ছে, করোনা ভাইরাস ইজ এ ভাইরাস অ্যাবাউট হুইচ উই আর লার্নিং, স্টিল রাইট নাও উই আর লার্নিং। আমরা কিন্তু স্পেসিফিকলি লাইক বলতে পারবো না যে করোনা ভাইরাস হচ্ছে এইটাই আসলে, অনেকটা কদম ফুলের মতো। এক্স্যাক্টলি, উই ডোন্ট নো অ্যাবাউট ইট দ্যাট মাচ। আমরা আসলে শিখতেছি করোনা ভাইরাস নিয়ে, এবং আমরা যে রিসোর্সগুলো পাচ্ছি রিসোর্সফুল অর্গানাইজেশনগুলো থেকে, সাচ এজ লাইক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমরা ওদের সঙ্গে কোলাবোরেশন করে চেষ্টা করছি যে কিছু একটা করার। যেমন ধরেন বাংলাদেশের ব্যাপারে আপনি যেটা বলছেন, আমি সিলেটের ব্যাপারেই বলি, যেহেতু আমি সিলেটে কিন্তু অনেক রিক্সা আছে, অনেক সিএনজি আছে, অনেক ভ্যান ড্রাইভারগুলো আছে, অনেক দেখা যায় যে ফল ফ্রুট বিক্রি করতেছে। ওদের কিন্তু স্যানিটাইজার ব্যবহার করা কিংবা মাস্ক ব্যবহার কেন করবে, হ্যাঁ এক্স্যাক্টলি, তো ওরা কেমনে ব্যবহার করবে কিংবা কেন ব্যবহার করবে, এখন এই ব্যাপারগুলো তো ওদেরকে জানাতে হবে। এখন কেমনে জানাতে হবে, এখন তো আমি অনেক সমাবেশ করতে পারবো না। আমরা চেষ্টা করতেছি, আমাদের রোটারির কিন্তু আরও 2টা উইংস আছে, যেটা হচ্ছে ইন্টারঅ্যাক্ট এবং রোটারেক্টরা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি লেভেলের ছাত্ররা এবং ইন্টারঅ্যাক্টরা হচ্ছে গিয়ে স্কুল লেভেলের ছাত্ররা। তো
তো আমরা কিন্তু থ্রু ওদেরকে মেসেজ দিচ্ছি এবং আমরা রোটারিয়ানরা থ্রু ফোন থ্রু সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি সবাইকে জানানোর যে কেমনে সেফ থাকতে হবে। কারণ আসল ব্যাপারটা যে আপনি একটু আগেই বললেন, হোম কোয়ারেন্টাইন ব্যাপারটা কিন্তু আসলে অনেক মানুষের কাছেই ইটস নিউ থিং। নামটাই অনেকটা হ্যাঁ। দুর্বোধ্য, অনেকের উচ্চারণেও সমস্যা হয়। হ্যাঁ, হ্যাঁ। এই কোয়ারেন্টাইন হচ্ছে বলতে আমরা যেটা বোঝাচ্ছি, আমার সঙ্গে আপনি আছেন, আপনি আরো ভালো বলতে পারবেন। আমি আশা করব এখন আমি আমাদের সুমনের কাছ থেকে শুনবো যে হোম কোয়ারেন্টাইন বিষয়টা আসলে কি। যদিও আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পারছি যে ঘরে বন্দি থাকা, এখন একটা মানুষ 14 দিন ঘরে বন্দি থাকবে, এই বিষয়েও তার মোটিভেশন দরকার। তার মনস্তাত্ত্বিক অবস্থা কোথায় যাবে, সে মানসিকভাবে নিজেকে কতটুকু অসহায় বোধ করবে, এই সম্পর্কে আমি বিস্তারিত জানতে চাইব। আমাদের মানসিক ডক্টর আছেন এখানে, উনি এই বিষয়ে জানাবেন, সাইকিয়াট্রিস্ট। আচ্ছা, দুঃখিত। ধন্যবাদ। আমি ইতিমধ্যে গতকালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম, আসলে সেখানে কিন্তু আমি হোম কোয়ারেন্টাইন সম্পর্কে কিছু কথা বলেছি। কারণ আমি দেখতে পারছিলাম যে হোম কোয়ারেন্টাইন বিষয়টাই আসলে অনেকে জানছে না। যারা আসছে আমাদের বিদেশ ফেরত ভাই বোনেরা যারা আসছেন, তারা আসলে হোম কোয়ারেন্টাইনটা কি, কিভাবে মেনে চলবে এটাই বুঝছে না। অনেকে যেটা বুঝছে যে বন্দি থাকা, তো বন্দি আমি থাকা, যেটা বুঝি যে বন্দি থাকা। আর একটু বলি যে বাংলাদেশের কোথাও এত মানুষ বাইরে থাকে না যেটা সিলেটে থাকে। আমরা সিলেটের মতো একটা জায়গায় বসে হোম কোয়ারেন্টাইনের কথা বলছি, যারা এখনো বাবা মা ভাই বোন দাদা দাদি একত্রে থাকতে ভালোবাসে। বাংলাদেশের অন্যান্য জেলার থেকে সিলেট জেলাটা সম্পূর্ণ আলাদা, তাদের সৌহার্দ্য বন্ধন এখনো অটুট। তো তাদেরকে কি করে আপনি আলাদা ঘরে কোয়ারেন্টাইন করে রাখবেন, আমি এখনো বুঝে উঠতে পারি না। আচ্ছা, যদি বলতেন প্লিজ। হ্যাঁ, সর্বপ্রথম হোম কোয়ারেন্টাইনের বন্দি কথাটা আমাদের মাথা থেকে বের করে দিতে হবে। আমরা যদি মোটিভেশনের কথা বলি, আমরা যদি বলি যে আমরা আপনার কাছে মোটিভেশন চাইছি। বন্দি, আসলে কথাটা বন্দি না, আমরা হচ্ছে বীরের জাতি বাঙালি, অবশ্যই বাংলাদেশি, আমরা কখনো বন্দি থাকতে চাই না। তো আমরা স্বাধীন চেতা, আমরা নিজেদেরকে, কিন্তু আমরা আবার আবেগী। আমরা পরিবারের বন্ধনকে শ্রদ্ধা করি, পরিবারের জন্য আমরা সব কিছু করতে পারি। এই যে কথাটা, আমরা আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, এমনকি আমাদের দেশ, আমরা কিন্তু তার জন্য সব করতে পারি। তো এই যে কথাটা, এই কথাটা বারবার নিজের কাছে বলতে হবে, নিজেকে জানাতে হবে যে এই যে আমার যে গৃহবন্দিতা বা আমি যে একা আছি, আসলে গৃহবন্দিতাটা আমি একা আছি, কিছুদিনের জন্য 14 দিন 20 দিন, আমার মতে 1 মাস থাকা ভালো। একটু বেশি হলে ভালো না? আমরা সব কিছুতে চাই একটু বেশি হোক। তো 1 মাসই ধরি, আমরা 1 মাসের মতো যদি নিজেকে সবার কাছ থেকে আড়ালে রাখি, তার মানে কিন্তু এই না যে আমি একবারে লুকিয়ে থাকলাম। একটা নির্দিষ্ট দূরত্ব, আমি কাউকে আমার দেখতে ইচ্ছা করলো, বা হয় না যে আমি অনেকদিন পর দেশে এসেছি, আমার আসলে আকুলতা আছে যে আমি একে দেখতে চাই, ওকে দেখতে চাই, ঠিক আছে, তো আমি একটা নির্দিষ্ট দূরত্ব রেখে দূর থেকে তাদের সাথে কিছুদিন কথা বললাম। আমি যখন বিদেশে থাকি তাদেরকে তো দেখতেই পাই না, কিন্তু আমি যখন দেশে আসলাম একটু তো দেখতে পেলাম। এই যে ছোট ছোট যে অনুভূতির জায়গাগুলো আমরা এভাবে কিন্তু মেটাতে পারি। ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো বিষয়টা, যে মাথার মধ্যে রেখে যে আমি দুধ থেকে একটুবার দেখতে পেলাম। মানে এই বন্দি দশাটাকেও আপনি চাচ্ছেন যে একটা ডিফারেন্ট ওয়েতে নিয়ে যেতে, সুন্দর করে, যেমন ভিডিও কনফারেন্স করি আমরা অনেক সময়, এখনো করা যেতে পারে। ইমো কথা বলছি না দূর থেকে, কত দূর, কোথায় লন্ডন, কোথায় সিলেট, কিতাগোবা, বালানি। তো এই কথাটা যদি আমি আমার ঘরের ভিতর থেকে একটু দূরে 3 ফিট বলেছে, আমরা সেখানে 10 ফিট দূরে থাকলাম, বললাম সম্ভব কি না বলেন আমাকে? মানুষ চাইলে, মানুষের অসাধ্য কিছু নেই। আমরা যদি চাই, সত্যি আমাদের পক্ষে সম্ভব। এবং আমরা চাইবো যে সবাই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন, যে যার অবস্থানে থেকে সবাইকে সচেতন করবেন। এবং আমি আরেকটু আমাদের প্রোগ্রামটা বাড়াতে চাচ্ছি এই বলে যে আমরা কি কি করব, আমাদের পরবর্তী পদক্ষেপগুলো কি কি হবে, সুমনের কাছে যেতে চাই। পরবর্তী পদক্ষেপে যদি আমি বলি, আমি আমার মতো করে বলতে চাই যে একটা ইমোশনাল সিচুয়েশন আমি শুনতে পাচ্ছি যে করোনা নামক একটি ভাইরাসে পুরো বিশ্ব আতঙ্কিত। ইতিমধ্যে আমাদের নিজের দেশে ঢুকে পড়েছে, আজকেও দেখলাম যে মোট মৃতের সংখ্যা 2। এই যে একটা আতঙ্ক, এই আতঙ্কর জন্য অনেক সময় এমন হতে পারে আমার ভেতরে প্যানিক হতে পারে,
প্যানিকের কারণে আমার শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে, স্ট্রেসের কারণে আমার গায়ে জ্বরও আসতে পারে। কিন্তু অনেক সময় আমরা এখানে একটু ভুল করে ফেলতে পারি, সেটা হলো যে করোনা ভাইরাসের কিছু সিমটমের সাথে মিলে যাবে, আমরা তখন ধরে নিতে পারি যে আর যেহেতু সিলেটের মতো জায়গায় আমি বসবাস করছি, আমি মেনেই নিতে পারি আশেপাশে কোনো প্রবাসী হয়তো বা ছিল, কোনো না কোনোভাবে আমি অ্যাফেক্টেড হয়েছি। তো এই বিষয়গুলোর সাথে নিজেকে কল্পনা করতে হবে, নিজের আশেপাশগুলো নিয়ে খুব সুন্দর চিন্তা করতে হবে, এবং আমার সম্ভাবনা কতটুকু, বা আসলেই আমি এফেক্টেড কিনা, বা আসলে আমার এই শ্বাস প্রশ্বাস আমার প্যানিকের জন্য হচ্ছে কিনা, টেনচার জন্য হচ্ছে কিনা, সর্বপ্রথম এটা নিয়ে চিন্তা করবেন এবং তারপরে হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে যাবেন। কারণ আমরা জানি যে হাসপাতালে যদি কোনো করোনা ভাইরাসের মানে আসল রোগীটাই যায়, আমিও চলে গেলাম, আমি কিন্তু আতঙ্কে গেলাম, হতে পারে যে ওখানেই আমি সংক্রামিত হয়ে গেলাম। তো এই জন্য আপনি বলতে চাচ্ছেন ওই ব্যক্তির দ্বারাও আপনি সংক্রামিত হতে পারি, আমি জায়গায় হতে পারি। তো আমার মনে হয় যে সর্বপ্রথম নিজেকে জানুন, নিজের পরিবারকে জানুন যে আমি আমার পরিবারের জন্য দিনের পর দিন বিদেশে আছি, এই পরিবারের জন্যই তো। কিন্তু আমার কারণে যদি আমার পরিবারের কেউ অসুস্থ হয়ে যায়, মারা যায়, আসলে এটা আমার জন্য কতখানি কষ্টের। এই আবেগ কি আমার এখনকার আবেগের চেয়ে বেশি কিনা সবসময় চিন্তা করুন। আপনার আরও বেশি, আপনাদের জন্য সবচেয়ে সুবিধা আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি, ইতালি প্রবাসী একজন ভাই যাকে হোম কোয়ারেন্টাইন দেওয়া হয়েছিল, তিনি মানেননি। তার ফলাফলে তার স্ত্রী, তার মা, তার কন্যা সন্তান সবাই এখন আইসোলেশনে আছে, এবং তার কন্যা সন্তানের স্কুলের যে সহপাঠীগুলো আছে সবাই আছে হোম কোয়ারেন্টাইনে। প্রায় 20 থেকে 23 জনের একটা গ্রুপ কিন্তু এখন এফেক্টেড হতে পারে, মৃত্যু আতঙ্কে তার মার বয়স আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি করোনা ভাইরাসের একটা ক্রাইটেরিয়া যে বয়স্ক যারা আছেন তারাই কিন্তু বেশিরভাগ মৃত্যু ঝুঁকিতে আছেন। তো তার কারণে আমাদের একটু জানাবেন যে কত বছর বয়স থেকে কত বছর পর্যন্ত মৃত্যুর হার কত? আসলে মৃত্যুর হার যেটা দেখছি ওয়ার্ল্ড ওয়াইড, যেটা দেখছি 60 থেকে 70 পর্যন্ত একটা হাই রিস্কের মধ্যে আছে। এবং ইতালিতে কিন্তু একই বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ইতালিতে কিন্তু বয়স্ক লোকের সংখ্যা বেশি। হ্যাঁ, আমি আপনাকে জানিয়ে রাখতে চাই ইতালিতে কিন্তু মানে বলা হচ্ছে 181 দেশে আক্রান্ত হয়েছে করোনা ভাইরাস, প্রায় 2.5 লাখেরও বেশি মানুষ একদিনে ইতালিতে মারা গেছে, অর্থাৎ 24 ঘন্টায় 427 জন মানুষ আক্রান্ত, 41,000। আর আর্জেন্টিনা অলরেডি লকডাউন করা হয়েছে। যুক্তরাজ্যে আক্রান্ত 14,000-এর বেশি, মৃত্যু হয়েছে 217 জনের। অর্থাৎ যুক্তরাজ্যের মতো উন্নত দেশে যেখানে এত প্রতিরক্ষামূলক ব্যবস্থা, সেখানে যদি এরকম মানুষ মারা যায়, আপনি রোটারি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলছিলেন, আপনাকেও আবারও আমি আপনার কাছে প্রশ্নে যাচ্ছি যে আপনারা এখন আমাদের দেশের রুরাল যে পিপলরা আছে তাদের জন্য কি কি করতে চাচ্ছেন? আমরা যেটা আপনাকে আগেও আমি বলছিলাম যে ওনাদেরকে আমরা বেসিক্যালি যে ওনাদেরকে স্যানিটাইজার, তারপর হ্যান্ড মাস্ক, হ্যান্ড গ্লাভস, তারপর যে এইগুলো থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ব্যাপার হচ্ছে গিয়ে দেখেন জনসচেতনতা। তো জনসচেতনতা বেসিক্যালি আপনি কিছু জায়গার মধ্যে করতে পারবেন। সেটা হচ্ছে কেমনে, আমি তো মানুষ অনেক গ্যাদারিং করতে পারতেছি না, আমাদের কিন্তু ধর্মের মধ্যেই আছে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, এটা হচ্ছে তোমার ইমানের অঙ্গ। একজন মুসলমান হিসেবে কিন্তু আমি বিশ্বাস করি সেইটাই কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। যেহেতু আপনি ধর্মীয় অনুভূতির কথা আনলেন, দেখুন আমাদের দেশের অনেক হুজুর মাওলানা যারা ওয়াজে বলছেন যে এটা কাফের মুরতাদ এদের হবে, আসলে এরকম কিছু কিন্তু না। এটা এই যে ইরানের ঘটনাটা দেখেন, ওনারা তো ইরান মুসলিম অধ্যুষিত একটি দেশ, সেখানে এখন পর্যন্ত 24 ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে 150 জনের মৃত্যু হয়েছে, 1284 জন আক্রান্ত, আর সব মিলিয়ে 18,000-এর উপরে মানুষ করোনায় আক্রান্ত। তাহলে তো আমরা সেখানেও বলতে পারছি না ধর্মীয় অনুভূতি নিয়ে যে এইটা কোনো ধর্ম, জাত, কাল, পাত্র বা রাজনৈতিক দল অনুভূতির উপরে আঘাত হানবে এমন কিছু নয়। জনগণকে সচেতন করার জন্য আপনাদের কার্যক্রমগুলো কি পরবর্তীতে? আমরা আসলে এখনো এই ব্যাপারটা নিয়ে যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছি করোনা ভাইরাস, এটা কিন্তু আসলে আমরা দেখতে পারতেছি না, কিন্তু এটার ভয়াবহতা অনেক। আর আপনি যেটা বলতেছেন, আমরা বাঙালি অনেক আবেগপ্রবণ, হ্যাঁ, ধর্মীয় অনুভূতি আছে আমাদের অবশ্যই। তো প্রথমে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী কিন্তু বলেছেন, যে এটা কিন্তু আমি আমার ওয়াইফের কাছ থেকে একটু পিক করলাম, আই এম সরি। তো সেটা হচ্ছে গিয়ে উনি কিন্তু বলেছেন যে এরিয়াতে কোনো মহামারী ছড়িয়েছে সেই এরিয়া থেকে অনেক দূরে থাকো,
ঠিক আছে? মানে সাবধানতা সাবধান অবলম্বন করার অবশ্যই জন্য। অবশ্যই ওখানে এটা- যাওয়া আসাটাই কিন্তু বন্ধ করতে বলেছেন আমাদের নবী, হ্যাঁ আমাদের নবী সাল্লাল্লাহু আমাদের আলাইহি মহানবী ওয়াসাল্লাম। হ্যাঁ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যে ব্যাপারটা যে হচ্ছে আমরা আসলে চিন্তার মধ্যে এটা রাখতেছি এবং আমাদের স্পেশালিস্ট যারা আছেন এখনও চিন্তা করতেছেন, কারণ আমরা চাচ্ছি ওয়ান বাই ওয়ান আমরা নিজেকে আসলে প্রোটেকশন, আগে প্রথমে তো নিজের সেলফ প্রোটেকশন করতে হবে, তারপর আমার যেতে হবে হেল্প করতে। তো আমরা আসলে ওই প্রোটেকশনের ব্যাপারে চিন্তা করতেছি এবং আমরা ওই ডিস্ট্রিবিউশন এবং আপাতততে আমরা মানে আপনি বলতে চাচ্ছেন প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এক্স্যাক্টলি অর্থাৎ আমরা সাবধান থাকবো। তো আমি একটু সাবধানতা নিয়ে শেষ করব আমাদের অনুষ্ঠানটি, যেহেতু জনসচেতনতামূলক। আমি আবারও সুমনাকে বলবো যে আপনি কি মনে করেন মনস্তাত্ত্বিক দিক থেকে মানুষকে মোটিভেট করে করোনা থেকে সাবধানতার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আসলে সংক্ষিপ্তভাবে বলবেন? জি জি অবশ্যই, থ্যাংক ইউ। সুন্দর একটা প্রশ্ন। আসলে করোনা ভাইরাস এমন একটা মানে সত্যকে চোখে দেখা গেলে তার সাথে লড়াই করাটা সহজ। জি। এখন সত্যিকে যেখানে চোখে দেখা যাচ্ছে না, জিনিসটা কিন্তু একটু কঠিন। ওই যে অনেকেই বলছেন যে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন, আল্লাহ বাঁচাবেন। ইনশাআল্লাহ, definitely। ধর্মীয় অনুবিশ্বাস অবশ্যই আমরা ইনশাআল্লাহ। বিশ্বাস করি। কিন্তু অনেকে বলছেন যে এটা শুধু কাফেরদের হবে, বিষয়টা কিন্তু তা না। এটি একটি মহামারী আকার ধারণ করেছে। যুগে যুগে অনেক মহামারী কিন্তু এসেছে। আমাদের দেশেই দেখেন না, ডেঙ্গুতে গত এই বছরে অনেকজন মারা গেছেন 2019-এ। জি। তো এরকম জিনিসগুলো কিন্তু হয়ে যাচ্ছে, হবে। এজন্য অস্থির হওয়া যাবে না। সর্বপ্রথম যেটা রাখতে হবে ধৈর্য। আমাদের ধৈর্য রাখতে হবে নিজেদের ভিতরে, এবং ধৈর্যর পাশাপাশি যেটা করতে হবে, যেহেতু করোনা ভাইরাস এমন একটা রোগ বা এমনভাবে ছড়াচ্ছে যে জনসমাবেশ থেকে দূরে থাকতে হবে। তার মানে একা একা থেকে আসলে এই ভাইরাসটাকে প্রোটেক্ট করা যাবে। যে আমরা যদি যতদূর সম্ভব বাইরে যদি না যেতে হয়, আমরা গেলাম না। যখন আমার ক্ষেত্রে এটা সম্ভব না, আমি হাসপাতালে চাকরি করি, আমার যেতে হবে। তো হ্যাঁ, আমার যখন যেতে হবে তখন কিন্তু আমার নিজের যে প্রোটেক্টিভ ইস্যুগুলো আছে এগুলো মাথায় রেখে তারপর যেতে হবে অবশ্যই। আর যাদের এরকম আছে যে বাসায় থাকলে হবে, ঠিক আমার মনে হয় আমি রিকোয়েস্ট করব যে আপনারা তারা বাসায় থাকবেন এবং ছোট ছোট বাচ্চা যারা আছেন তাদেরকে বাসায় রাখবেন, আর যারা বয়স্ক আছেন তাদের টেক কেয়ার আরও সুন্দর করে করবেন। এবং পাশাপাশি আমাদের যারা ভাই বোন বিদেশ থেকে এসেছেন, আপনাদের কাছে আমি আমার মন থেকে অনুরোধ করি, অন্তত একটা মাস নিজেদের আবেগটাকে কন্ট্রোল করুন, নিজেদের আবেগটাকে বেঁধে রাখুন আপনার পরিবারের জন্য, আপনার দেশের জন্য। ইনশাআল্লাহ করোনা ভাইরাস থেকে আমরা সবাই মিলে মুক্তি পাব এবং ভবিষ্যতে এরকম আরও ভাইরাস যখন আসবে আমরা এর মোকাবেলা করতে এখান থেকে একটা শিক্ষা নেব। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও আগ্রহী হব যে পরবর্তীতে এই করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রোগ্রামে আপনাদের আমন্ত্রণ জানাতে, এবং আজকে এই অনুষ্ঠানে এসে অসংখ্য তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য আপনাদের দুজনকেও প্রাণ ঢালা অভিনন্দন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আপনাদের ধন্যবাদ।